নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার একটা দিনের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। একটা সিংহভাগ দিনে যত কাজকর্ম থাকে তার মধ্যে থেকে সামান্য কিছু সময়ের কাজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। ব্যাঙ্গালোর শহরে এসে আমি কিভাবে আমার দিনটা কাটাই তার মধ্যে থেকে কিছুটা তুলে ধরছি। কারণ কারণ যদি সম্পূর্ণটা তোমাদের দেখাই একদিনে, তাহলে তো ভিডিওটা 1 ঘন্টার উপরে হয়ে যাবে যদি কেটে কেটেও ছাড়ি। তো সেই কারণেই আমি অল্প করেই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ, প্রথমে আমার ঘর ঝাড় দেওয়াটা হয়ে গেছিলো, তারপরে আমি দেখালাম বাইরে ময়লাটা রেখে আসলাম। এদিকে ঘরটার মধ্যে সব পাপোশগুলো এদিকে ওদিকে ছিল, সেটা দেখলে। আর এইগুলো বিকেলবেলা কেচে মেলে দিয়েছিলাম, সেই কারণে সারা রাত ধরে ব্যালকনিতে শুকিয়েছে, আর সকালে আমি তুলে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ, এবার ঝাড় দেওয়া যেহেতু হয়ে গেছে, আমি ঝাড় দেওয়ার পরে ব্যালকনিতে যে গাছগুলো আছে সেখানে আমি জল দিই। তো চলো এখন জল দেব। আর মামুনি, তোমার জন্যে আমার কয়েকটা কথা। তুমি সেদিন আমাকে কমেন্ট করেছিলে যে সেদিন কি গাছ কেনা হয়েছিল। তো দেখতে পাচ্ছ, ওই বড় যে ফুল গাছটা, ওটা কেনা হয়েছিল। গাছের নাম বলেছিল, আমি এখন ভুলে গেছি। তারপরে দেখো, পরে একটা গাছ আছে, সেই একই কালারের যে টব রয়েছে না দুটো, ওই গাছ দুটোই কিন্তু কিনে আনা হয়েছে। আর এখন যেটা জল দিলাম এক্ষুনি, ওটাও কিনে আনা হয়েছে। 3টে গাছ সেদিন কিনে আনা হয়েছিল, আর বাকি গাছগুলো তো আগেই ছিল। আর এই যে দুটো নয়নতারা দেখছো, এটা তো একটা টবের মধ্যে ছোট্ট চারা বের হয়েছিল, আমি ওখানে টবটাতে লাগিয়েছি। আরও আরেকটাও লাগিয়েছি, 3টে লাগিয়েছি মোট। আরেকটা উপর দিকে আছে, সেটা দেখা যাচ্ছে না এখন। তো যদি দেখা যায় তোমাকে তাহলে বলবো মামনি। হ্যাঁ, আমি মনে পড়ছে না, ভিডিওটাতে আমি তুলেছিলাম। এই যে, হ্যাঁ, এইবার জল দিলাম একটু। তারপরে দেখো, ঘরটা এই দিকটা সব মোছা হয়ে গেছে। তো এখন এই দিকটাতে মুছবো। এই সামনে যেটা একটা কার্পেট পাতা আছে না, ওটা মুছে নেব আমি। তো চেয়ারগুলো এদিকে সরিয়ে দিচ্ছি। প্রচুর প্রচুর খেলনা ছড়ানো থাকে, সেইগুলো রাতে যখন হচ্ছে ঘুমোতে যাবে তার আগেই ওগুলো তোলা যায় না, কোনো মতে ওগুলো তোলা যাবে না। ও ঘুমোতে চলে যাবে, ঘুমিয়ে পড়বে। এমনও সময় হয়েছে ও ঘুমোতে চলে গেছে, আমি সব তুলে দিয়েছি, আবার ও এসে বার করেছে, কারণ ও তখন ঘুমোয়নি। তখন সেটা 11:30টাও বাজতে পারে, 12টাও বাজতে পারে। তো সেই কারণে আমি ভোরবেলা তুলি, আর তা না হলে ও ঘুমিয়ে গেলে, তারপরেও যদি 1 ঘন্টা জেগে থাকি কোনো কাজ করি, তো তখন তুলি। এইরকমভাবেই চলতে থাকে। এরপর দেখো, ওর জামাকাপড় ভিজিয়ে দিলাম, এখানে একটা বিছানার চাদর ভিজিয়ে দিলাম। এরপরে এটাই কিন্তু সকালবেলায় যে এই কটাই ধোয়া হচ্ছে এরকম না। দেখো, 8টার মধ্যে তো আমার এই কাজগুলো হয়ে গেল। গাছে জল দেওয়া, ঘর মোছা, ঝাড় দেওয়া, এসব কাজগুলো হয়ে গেল। আর তারপরে সারাদিনের রান্না ছিল, কত কিছু ছিল। হ্যাঁ, ভিডিও শ্যুট করে রেখেছিলাম, কিন্তু পরে দেখলাম অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তো দিলাম না। করে রেখেছিলাম বলতে 2-1টা রান্না তুলে রেখেছিলাম। রান্নাও থাকে অনেক রকমের, কিন্তু সব রান্নাও তোলা সম্ভব হয় না। তারপরে দেখো, বিকেলবেলা গেছিলাম শপিংয়ে। তো দেখতে পাচ্ছ, খুব সুন্দর না দেখতে? দারুণ। আমার তো এই যে ভিডিওতে অতটাও সুন্দর লাগে না দেখতে, কিন্তু সামনে থেকে যদি দেখা হয় না, তো দারুণ লাগবে দেখতে, দারুণ। আর আমি কিন্তু কাজটাকে কাজের মতন করে সুন্দর করে করি, মানে নিজের কাজ যেভাবে মানুষ করে। আমি নিজের কাজ পরের কাজও বুঝি না। কাজ মানে খুব সুন্দরভাবে করতে হবে, কাজকে ভালোবেসে করতে হবে, তাহলে না নিজের মধ্যে কষ্ট হবে, যে না ভারী লাগবে। যে কোনো বিষয়, সে পড়াশুনো হোক, আর সে ঘরের কাজ হোক, বা সে চাকরির কাজ হোক, অফিসের কাজ হোক, তো সেরকমই, তাই না? মন দিয়ে করতে হবে।
দেখ এখানে একটা আমাকে একটু দেখিয়ে নিচ্ছি। আর কেমন লাগছে বলো আমাকে? আমি তো একদম এরকম সিম্পলই থাকি। তারপরে দেখো এটা 35 তলা অফিস একটা। আমার তো দেখে মানে অবাক লাগছিল। তারপরে এখান থেকে একটা আমরা যখনই যাই মানে দিদি আর দাদা যদি বের হয় তাহলে ওরা কোনো রেস্টুরেন্টে যায় হয়তো। এবার আমি যখন যাই না তখনই একটা ভেজ রেস্টুরেন্টে আমাকে নিয়ে যায়, যাতে করে সেখানে ওনারা সবাই আমরা সবাই মিলে একসাথে ভেজ কিছু অর্ডার করি, খাই, ভালো লাগে। আমি তো প্রথম প্রথম খেতামই না, আমার তো বমি হয় ভীষণ, আমার শরীর খারাপ করে। তো তারপরে দিদি বলল কি, দিদি দিদি দাদা দুজনেই বলতো তুমি খাও, খেয়ে বমি করবে, কিন্তু তুমি খাও, কিছু তো খাও, একটু স্যুপ এটা সেটা এরকম খাওয়া হতো। তারপরে দিদি তো বমির ওষুধ নিয়ে এসে দিল, বেরোনোর সময় ওই ওষুধটা খেয়ে তারপরে বেরোতাম বা বেরোই এখনও। ওষুধটা খেয়ে বেরিয়েছি, কিন্তু এখন এই গাড়ি চড়ে চড়ে না অনেকটাই মানে ঠিক হয়েছি। তবুও একটু একটু কেমন লাগে দেখো। এইখানে দৃশ্যটা তোমরা যদি অনুভব করতে পারতে, ভিডিওতে তো অনুভব করা যাচ্ছে না। এখানে যেমন ঠান্ডা বাতাস আর তেমন সুন্দর দৃশ্য, মানে এত সুন্দর দেখতে, চোখের সামনে এরকম একটা জল, একটা লেক, আর তার সাথে চারিদিকে এত সুন্দর সুন্দর ফ্ল্যাট আর কি, মানে অফিস। এদিকে এটা দেখছো অফিস, আর তার এই পাশে যে বিল্ডিংটা দেখছো এটা কিন্তু আবার 25-30 তলা এই দিকটার, হ্যাঁ। আর এদিকে হচ্ছে 35 তলা, এটা হচ্ছে অফিস, আর এই পাশে হচ্ছে মল। তো চারিদিকটা দেখো কত সুন্দর করে, এদিকে মল, এদিকে অফিস, আর এদিকে থাকার জায়গা। তো ওখানে নাকি দাদা বলছিল যে ওখানে 1 মাসের ঘর ভাড়া যেটা, সেটাই হচ্ছে 1 লাখ টাকা। এই এই যে সাদা যে কালারের যে বিল্ডিংগুলো দেখছো এইগুলো, আর দারুণ দেখতে, এখানে মন ভরে যাবে, এত সুন্দর দেখতে। আর দেখো তোমরা ব্যাঙ্গালোর শহরটা তো দেখার মতনই, এখানে হসপিটাল, এখানে সমস্তটাই দারুণ দেখতে। আর সব থেকে ভালো যেটা লাগে আমার সেটা হচ্ছে ওয়েদারটা আমার ভীষণ পছন্দের, ওয়েদারটা খুব খুব ভালো লাগে। তো তোমাদের সাথে এবার আমি আমার কিছু কথা বলি, হ্যাঁ, মনের কথা বলি। এই পৃথিবীটা কাদের জন্য? এই পৃথিবীটা কার? এখানে কাদেরই বা বেশি অধিকার, কাদেরই বা কম? এই পৃথিবীটা আমার তো মনে হয় কারোই না, আবার সবার, সবার ততক্ষণ যতক্ষণ এই জীবন আছে। এখানে কোথাও টাকা পাওয়া যায়, তো কোথাও শুধু আধ্যাত্মিক চেতনা, কোথাও সুদূর পর্যন্ত কোনো গাছ নেই, শুধু মরুভূমি, কোথাও শুধু গভীর জঙ্গল, ঘন অরণ্য, কোথাও খালি জলরাশি, যেখানে শুধু জল আর জল দেখা যাবে। এখানে কে ভালো কে মন্দ কোনো বিচার করার দরকার নেই। বিচার দরকার আছে কি? এখানে কি যে ভালো কি যে মন্দ কিছুই বুঝি না। এখানে যে ভালো সে কি শুধুই ভালো, আর যে খারাপ সে কি শুধুই খারাপ? রবি ঠাকুর মেজ বৌদিকে ভালোবাসলো, তাই বলে কি সে কারো মনে ঠাঁই পেল না? মেজ বৌদিরও তো স্বামী থাকার পরও রবি ঠাকুরকে ভালোবাসার অপরাধে চরিত্র খারাপ বলতে পারে? চরিত্র কি এইভাবে খারাপ হয়? নাকি গায়ের শক্তি বা মুখের কথায় কাউকে আঘাত করলে সেই মানুষটাকে বলবো তুমি ঠিক করো, তোমার চরিত্রটা একটু ভালো হতো যদি ঠিক করতে? আমার যতটুকু ভাবনার মধ্যে এসেছে ততটুকুই বলছি। এই জীবনে ক্ষণস্থায়ী হলো আনন্দ, সুখ। তাই প্রতিটা মানুষ আমরা কখনো খুব ভরার মধ্যে থেকেও একাকিত্ব বোধ করি, আবার কখনো একা থেকেও মন ভালো থাকে, শান্ত থাকে। আসলে আমরা যে দুঃখ প্রকাশ করি তা দুঃখ না, দুঃখ তো আমাদের প্রত্যেকের জীবনেই আছে, এবং তা আমরা প্রকাশ করতে পারি না, একদম প্রকাশ করতে পারি না। দুঃখ প্রকাশ করা যায় না, বোঝানো যায় না। দুঃখ শুধু অনুভব করার বিষয়। এই দুঃখই একমাত্র চিরস্থায়ী, আর যা চিরস্থায়ী তা সত্য, চিরন্তর সত্য। যখন দুঃখ অনুভব করি কেউ পাশে থাকে না, একাই অনুভব করতে হয়, একদম একা।
এখন যদি উদাহরণ দিই তাহলে শিশুর মতন শোনাবে। উদাহরণ তবুও বলছি, এই ধরো ছেলে পড়াশোনার জন্য বাইরে যাচ্ছে, তখন পরিবারের সকলের একটা দুঃখ থাকবে, ছেড়ে যাওয়ার দুঃখ। এই ধরো পরিবারের প্রধান অর্থ উপার্জন করতে যাচ্ছে, তখনও ছেড়ে যাওয়ার দুঃখ। পৃথিবী থেকে কেউ চলে গেল, ছেড়ে যাওয়ার দুঃখ। আবার মেয়ে বাপের ঘর ছাড়ছে, ছেড়ে যাওয়ার দুঃখ। অকালে কেউ চলে গেল পৃথিবী ছেড়ে, তো তখনও তার জন্য দুঃখ। দুঃখের পরিধি বেশি, অনন্ত, বিশাল, আকাশের মতন, চিরন্তর সত্য। কি বলো তো, আমরা মানুষরা যেমন শপিং মল তৈরি করি এবং বুদ্ধি করে মানুষকে আটকে রাখি এবং মিউজিক বাজাই যাতে মানুষ খুশি খুশি কেনাকাটা করে, আবার মলে মোটামুটি কম দামের জিনিসগুলো, সেগুলো যখন হয়তো নিতাম কিন্তু একদম পেছনে সাজানো থাকে, তার আগেই আমাদের অনেক কেনাকাটা হয়ে যায় বেশি বেশি দামের জিনিসগুলো। রেস্টুরেন্টে ফাস্ট ফাস্ট গান বাজানো হয়, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই, একটা চেয়ার খালি হয়ে গেল, আরেকজন এসে বসলো। আবার দেখো কোনো কফি শপে তখন কিন্তু আবার ধীর বাজনা বাজে, যাতে বসে বসে একটার পরে একটা কফি আমরা অর্ডার করি, খাই, আস্তে আস্তে বসি, তাই না? ঠিক বাচ্চাটাকে যেমন ভুলিয়ে খাওয়ানো হয়, সেইভাবে ভুলিয়ে ভুলিয়ে গানটা বাজবে, এরকমভাবে খাওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। আবার দেখো যেরকমভাবে মানুষেরা এইভাবে বানিয়েছে সব কিছু, ঠিক সেরকম আমার মনে হয় প্রকৃতিও আমাদের মায়া নামক বিষয় দিয়ে, টাকা, ভালোবাসা, ছেড়ে যাওয়া, না যাওয়া, সমস্তটা দিয়ে ভুলিয়ে রেখেছে তারই মাঝে। खुशियाँ और गम सहती है, फिर भी ये चुप रहती है। अब तक किसी ने न जाना जिंदगी क्या कहती है। अपनी कभी तो कभी अजनबी, आंसू कभी तो कभी है हंसी, दरिया कभी तो कभी तृष्णगी लगती है ये तो।